বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী নির্বাচনে জনগণ ইসলামী শক্তিকে নির্বাচিত করবে বললেন জামাতের আমির। ইসলামপন্থীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ ইসলামী শক্তিকে নির্বাচিত করবে। আজ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল এখনও পুরনো জায়গায় ধ্যান ধারণায় পড়ে আছে। তারা সংস্কারে রাজি নয়, তারা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয়। যারা এতদিন জাতিকে নির্বাচন করে বেহুশ করে ফেলেছিল, তারা কেউ এখন আবল তাবল কথা বলতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত, তাই তারা এখন নানা রকম বাহানা শুরু করেছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এরপর জানাবো, সালমান আনিসুলকে আনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নতুন মামলায় তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরপর জানাবো, আজ থেকে পরীক্ষায় ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা। শিক্ষার্থীদের স্বার্থ অভিভাবকদের দাবির মুখে আমরা পরীক্ষায় ফিরছি। পাশাপাশি গণহারে যেভাবে শিক্ষকদের শোকজ বদলি করে হয়রানি করা হচ্ছে তা বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এবারে জানাবো, ভারতে কতদিন থাকবেন হাসিনাকেই তা ঠিক করতে হবে বলেন জয়শঙ্কর। শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে এমন একটি বিষয় যেখানে তার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কতদিন হাসিনা ভারতে থাকতে চান তাকে তো সারা জীবন ভারত রাখবে না, তার বিষয় তাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবং সর্বশেষ জানাবো, ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত 25। ভারতের উত্তর প্রদেশের গোয়ার আরপোরা এলাকায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। আজ 50 জন আহত হয়েছে। গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন 50 জনের অবস্থা খুবই খারাপ। তারাও যে কোনো সময় মারা যেতে পারেন, কারণ তারাও দগ্ধ হয়েছে। গতকাল একটি নাইট ক্লাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে আসলে বাঁচার জন্য সবাই বের হতে চাইলে কিন্তু সেখানে আটকে পড়ে যায় ভিতরে অনেক মানুষের। পরই সেখানে আটকা পড়ারা মারা গেছেন এবং অনেককেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও খুবই গুরুতর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আগামী নির্বাচনে জনগণ ইসলামী শক্তিকে নির্বাচিত করবে বললেন জামাতের আমির। ইসলামপন্থীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জনগণ ইসলামিক শক্তিকে নির্বাচিত করবে। আজ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দল এখনও পুরনো জায়গায় ধ্যান ধারণার উপর পড়ে আছে। তারা সংস্কারে রাজি না, তারা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয়। যারা এতদিন জাতিকে নির্বাচন করে বেহুশ করে ফেলেছিল, তারা কেউ এখন আবল তাবল কথা বলতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে। শনিবার বিকেলে ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন এবং 5 দফা দাবিতে জামাতসহ 8 দলের আয়োজনে সিলেটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। লাখ লাখ মানুষের এই সমাবেশে ড শফিকুর রহমান
রহমান বলেছেন, তারা যদি চিন্তা করে বাঁকা পথে জনগণকে রায় প্রশাসনিকভাবে ফল উল্টে ক্ষমতায় যাবে, আমি তাদের বলি অতীতের ভুলে যাবেন না, এই সূর্য বাংলাদেশে আর ফেরত আসবে না। আগামী নির্বাচনে চাঁদাবাজ লুটতরাজদের হাত থেকে দেশটাকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে আমাদের। দেশটা আমাদের, সুতরাং কোনো চাঁদাবাজের হাতে দেশের দায়িত্ব আমরা দেব না, সেটি আমাদের স্পষ্ট বার্তা। কোনো উপদেষ্টা যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদেরও বিচার করবে দেশের মানুষ। তবে সবাইকে বলবো ধৈর্য ধারণ করুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে আরও বেশি সক্রিয় থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা মূলত সৃষ্টি হতে না পারে, সেই ব্যাপারটি আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। সালমান আনিসুলকে আনা হলো ট্রাইব্যুনালে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার 7 ডিসেম্বর কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয় পুলিশের বিশেষ পোশাক পরে এবং হেলমেট পরিয়ে। তাদেরকে কারাগার নয় বরং আদালতে আনা হয়েছে, কারণ সেখানে তাদের একটি নিরাপত্তার ব্যবস্থা করা খুবই জরুরি। এ কারণে তাদেরকে সেখানে আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। এসব অপচেষ্টাকে প্রতিহত করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করতে হবে এবং দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি হতে না পারে, সেই ব্যাপারটি নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেই ব্যাপারটি নিয়ে সরকার আরও বেশি ভাবছে। সরকার এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে ভাবছে, যাতে করে দেশের মধ্যে এই ধরনের কোনো আর সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে এই পালিয়ে থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ। সেই ব্যাপারটি নিয়ে সরকার আরও বেশি ভাবছে এবং একটি কনভিনিয়েন্ট পরিবেশ তৈরির প্রস্তুতি নিচ্ছে। আজ থেকে পরীক্ষায় ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা। গণবদলি ও গণশোকজের মুখে আপাতত কর্মসূচি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। জানা গেছে, এসব শিক্ষকদেরকে দেশের বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়ার পরই তারা এখন তাদের এই কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছে। তারা শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিল, কারণ তারা মনে করেছিল এভাবে যদি তারা এই শিক্ষার্থীদেরকে জিম্মি করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যায় তাহলে সরকার তাদের বেতন ভাতা বৃদ্ধি, তাদের গ্রেড আরও বাড়ানো সহ নানাভাবে তাদের সুযোগ সুবিধা দেবে। এজন্য কোমলমতি শিক্ষার্থীদের যখনই পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে তারা পরীক্ষা বর্জন সহ তারা নানাভাবে সমস্যা তৈরির চেষ্টা করে অবশেষে সরকারের পক্ষ থেকে তাদেরকে গণবদলি করা হচ্ছিল এবং নিজেদের চাকরি বাঁচাতে এখন কেউ আর আন্দোলনে যাবে না এমনটাই জানিয়েছে। কিন্তু তারা এই কথাগুলো মুখে না বলে তারা বলছে তারা নাকি আসলে গণবদলি নয়, তারা নাকি শিক্ষার্থীদেরকে ভেবেই এখন তারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আর আজ রোববার থেকে সারা দেশে একযোগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষকদের এই জিম্মি করে আন্দোলন এদেশে চলতে দেয়া হবে না এমনটাই বলছে সরকার, কারণ তারা বাড়িতে থেকে যে ফ্যাসিলিটি নিয়ে তারা মূলত এই সরকারি চাকরি করছে, এখন অন্যান্য চাকরিজীবীরা যদি একই ধরনের ফ্যাসিলিটি চায় তাহলে সরকার কিন্তু বিপাকে পড়বে। তাই সরকার আগে থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে। ভারতে কয়দিন থাকবেন হাসিনাকেই তা ঠিক করতে হবে বলেন জয়শঙ্কর। শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এটি এমন একটি বিষয় যেখানে তার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি
কি করতে চলেছেন। শনিবার নয়াদিল্লিতে এইচডিএ লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কনওয়ালের সাথে আলাপকালে জয়শঙ্কর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি বিশেষ মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা তাকে আশ্রয় দিয়েছি, তবে আমরা তাকে যে সারা জীবন আশ্রয় দিব সেটি নয়, বরং তাকে এখন ঠিক করতে হবে তিনি আসলে কয়দিন ভারতে থাকবেন এবং কখন তিনি ভারত ছেড়ে চলে যাবেন। কারণ ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর এ রাষ্ট্র আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের কোর্টে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা রয়েছে, তাই শেখ হাসিনার বিষয়টি কেউ আসলে ভালোভাবে নিচ্ছে না। এছাড়াও শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি টেলিফোন আলাপ ভাইরাল হয়েছে। সেখানে জানা গেছে, কামাল বলছে তিনি ভারতে নিরাপদ বোধ করছেন না, তাকে ফেরত দেওয়া হতে পারে। এই ভয়ে তিনি এখন ভারত ছেড়ে বিশ্বের অন্য একটি দেশে পালিয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ চুক্তি, আর কামালকে ফাঁসির রশিতে চড়ানো হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিচারকে কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।